নেক্সট আমরা আসবো কমিউনিটি ইকোলজি। কমিউনিটি ইকোলজি বলে একটা টপিক আছে, ঠিক আছে। কমিউনিটি ইকোলজি আমরা হ্যাবিট্যাটকে আমরা কি বলতে পারি? এক কথা, হ্যাবিট্যাট হলো অ্যাড্রেস অফ দ্য অর্গানিজম। অ্যাড্রেস অফ দ্য অর্গানিজম, বা একটা জায়গা যেখানে কি আমরা বলতে পারি একটা অর্গানিজম থাকে, বা পার্টিকুলার অর্গানিজম যেখানে বাস করে, সেটাই হলো তার হ্যাবিট্যাট। তাহলে হ্যাবিট্যাট ইজ দ্য প্লেস, হ্যাবিট্যাট ইজ দ্য প্লেস in which the particular organisms lives, যেখানে কি হয় একটা পার্টিকুলার অর্গানিজম বেঁচে থাকে। in which the particular organism lives, বা সিম্পলি আমরা কি বলতে পারি এটা, যে এটা হলো ওর অর্গানিজমের লিভিং প্লেস, ঠিক আছে। অ্যানাদার কনসেপ্ট হচ্ছে নিচ। নিচ কনসেপ্ট কি? নিচ হচ্ছে জব বা প্রফেশন আমরা বলতে পারি। অর্গানিজমটা যে যে কাজ করে, সেটা যে যে জায়গায় ওকে খাবার সংগ্রহ করার জন্য যে যে জায়গায় যেতে হচ্ছে, সেটা হলো তার নিচ। নিচ কিন্তু হ্যাবিট্যাটকে ইনক্লুড করে। তাহলে হ্যাবিট্যাট প্লাস ওয়ার্কিং এরিয়া আমরা বলতে পারি। হ্যাবিট্যাট প্লাস হচ্ছে ওয়ার্কিং এরিয়া আমরা ধরতে পারি, মানে যে যে জায়গায় সে যায় সমস্ত কিছু হলো এরিয়া নিয়ে হলো তার নিচ। তাহলে নিচ হচ্ছে কি না, ব্রডার টার্ম। হ্যাবিটেটের থেকে কি হলো, নিচে হলো বা নিচ হলো ব্রডার টার্ম। বোঝা গেল এখানটা? এবার আমরা দেখি এখানটাতে। তাহলে হ্যাবিটেট, a habitat is all aspect of area and organism which lives, ঠিক আছে। ইকোলজিক্যাল নিচে কি? and ecological niche include all the factor that a species need to survive, stay healthy and reproduce। যেমন হচ্ছে ফুড হতে পারে, আবায়োটিক কন্ডিশন হতে পারে, বিহেভিয়ার হতে পারে। তাহলে কি না, এভরি অর্গানিজম হ্যাজ এ হ্যাবিট্যাট এন্ড এ নিচে। প্রত্যেকটা অর্গানিজমে কি হয়, একটা নির্দিষ্ট হ্যাবিট্যাটও থাকে এবং একটা নির্দিষ্ট নিচও, নিচ বা নিচে থাকে, ঠিক আছে। তাহলে আমরা কি দেখলাম না, হ্যাবিট্যাট হলো অ্যাড্রেস, যেখানে অর্গানিজম কি হয় বেঁচে থাকছে বা যেখানে থাকছে, সেটা হলো তার হ্যাবিট্যাট এরিয়া, ঠিক আছে। আর হ্যাবিট্যাট, এক মিনিট। আচ্ছা, হ্যাবিট্যাট, হ্যাবিট্যাট হলো হ্যাবিট্যাট প্লাস হচ্ছে ওয়ার্কিং এরিয়া। হ্যাঁ, আচ্ছা, এবারে আমরা চলে আসি যে নেক্সট পার্টটা। তাহলে নিচে হলো আর হ্যাবিট্যাট আমাদের এখানে শেষ হলো। নেক্সট আমরা দেখি যে ইকোলজিক্যাল নিচে। ইকোলজিক্যাল নিচে আমরা কি বললাম, যে রোল বা সেই অর্গানিজমকে ইকোসিস্টেমে সার্ভাইভ করার জন্য যে যে ফিচার্স দরকার হয়, যেমন হচ্ছে কি ইনক্লুডিং ইট ইটস। এই যে পাখিটা যেখানে যেখানে খাবার সংগ্রহ করার জন্য যে যে জায়গায় যাচ্ছে, যে যে খাবার সংগ্রহ, ইনক্লুডিং ইট ইটস, হোয়াট ইট ইটস ইট এন্ড হাউ ইট বিহেভস, মানে এর বিহেভিয়ার ইনক্লুড করছে, ঠিক আছে। এবং দুটো স্পিসিসের কি হয় না, যারা একই গ্রুপে পড়বে তাদের কি হয়, ইকোলজিক্যাল নিচে কিন্তু একই হতে পারে না। মানে কি, নো টু স্পিসিস হ্যাভ দ্য সেম ইকোলজিক্যাল নিচে। দুটো স্পিসিসের কখনো কিন্তু ইকোলজিক্যাল নিচে কিন্তু একই হতে পারে না। কি মানে এটা আমরা দেখবো এখানে নিচে। এখানে কি বলছে যে দুটো স্পিসিস, এখানে আমরা কি কনসেপ্ট কি না, যারা ইকুয়াল কম্পিটিটর হবে বা ইকুয়ালি একই ফুড রিসোর্স শেয়ার করছে, তাদের কিন্তু
ইকোলজিক্যাল নিচে কিন্তু একই হবে না, বা নিচে ওভারল্যাপ। সাপোজ এখানে আমরা কি বলতে পারি যে দুটো স্পিসিসে জেনারেলি সেম ইকোলজিক্যাল নিচে, আমরা যদি দেখি সাপোজ এটা স্পিসিস এ আর একটা হলো স্পিসিস বি। সাপোজ এটা স্পিসিস বি এর জন্য, এটা হয়তো স্পিসিস বি এর জন্য, স্পিসিস বি। তাহলে এটা কি বলছে না দুটো আর এদিকে আমাদের কি আছে নিচে ডাইমেনশন আর রিসোর্স ইউজ। নিচে ডাইমেনশন এক্স অ্যাক্সিস বরাবর, ওয়াই অ্যাক্সিস বরাবর কি আছে না রিসোর্স ইউজ। রিসোর্স ইউজ এই গস প্রিন্সিপালটা নেই? না, গস গস হচ্ছে যে সেটা ছিল কমপ্লিট কম্পিটিটর নেভার কোএক্সিস্ট। এখানে হচ্ছে জাস্ট বলছে যে অলমোস্ট লাইক গজই, কিন্তু কিন্তু এক্ষেত্রে কি হচ্ছে যে কম্পিটিশন দুটো স্পিসিসে কিন্তু নিচে ওভারল্যাপ হওয়ার চান্স খুব কম, মানে সেম হ্যাবিটেট বা সেম ফুড সোর্স জেনারেলি দুটো স্পিসিস শেয়ার করে না। ঠিক আছে, মানে এখানে কি হচ্ছে না এটা হচ্ছিল আমাদের রিসোর্স ইউজ, ওটাও আমরা বলছি এটা হলো রিসোর্স ইউজ, মানে দুজনই একই রিসোর্স একই ফুড সোর্স দুজনে কিন্তু রাখবে না। যেমন এক্ষেত্রে কি হবে মানে কম্পিটিশন সবচেয়ে বেশি হবে। ঠিক আছে, দুটো স্পিসিস যদি একই জিনিস খাবার খায়, যেমন সাপোজ সিম্পলি যদি আমরা ভাবি যে একটা গাছ আছে, গাছের মধ্যে দু ধরনের পাখি আছে। ঠিক আছে, এই দু ধরনের পাখি একই রিসোর্স কে ইউজ করে, একই হয়তো ফলকে খায়, তার মানে কি হচ্ছে সেখানে একটা কম্পিটিশন এসে যাচ্ছে। বা এরকম হবে বা একই ধরনের হয়তো ভাগ করে নেবে, তখন কি হবে এইটা অ্যাভয়েড কম্পিটিটিভ এক্সক্লুশন, এটাকে অ্যাভয়েড করার জন্য কি হবে না ওরা কিছু স্ট্র্যাটেজি অ্যাডাপ্ট করে, সেটা আমরা পরে আসছি। ঠিক আছে, তাহলে এখানে কি হলো, এখানে আমরা যেটা বললাম নো টু স্পিসিস হ্যাভ দ্য সেম ইকোলজিক্যাল নিচে, দুটো স্পিসিসের কিন্তু ইকোলজিক্যাল নিচে এক হতে পারে না। ঠিক আছে, বোঝা গেল? তো দুটো স্পিসিসের কিন্তু ইকোলজিক্যাল নিচে একই হয় না, জেনারেলি একই হয় না। বোঝা গেল? ক্লিয়ার? এখানটা কারোর ডাউটস আছে? মানে একই নিচে বলতে কি একই ফুড সোর্স, সেম ফুড, সেম ফুড এগুলো হওয়া যাবে না, সেম ফুড হওয়া যাবে না, সেম রিসোর্স ইউটিলাইজেশন হওয়া যাবে না। ঠিক আছে, এবার তাহলে কি রকম হওয়া উচিত? কিছু সময় ওভারল্যাপ কিছুটা, যত ওভারল্যাপ কম হবে তত ভালো। যেমন আমরা যদি এটা দেখি যে তাহলে কি রকম স্পিসিস ইন্টারঅ্যাকশন হওয়া উচিত, এক্স অ্যাক্সিস বরাবর আমরা সেম, বাই অ্যাক্সিস এক্স অ্যাক্সিস বরাবর নিচে ডাইমেনশন, ওয়াই অ্যাক্সিস বরাবর রিসোর্স ইউজ, বা যে যে জিনিস খায় খাওয়া দাওয়া যা সমস্ত কিছু সবকিছু যা ও ফুড সোর্স সব। এবারে দুজনে যদি আলাদা আলাদা সাপোজ একটা স্পিসিস আছে এ, সে হয়তো এই দিকের খাবারটা খায়, বা যে ধরনের ফুড সোর্স আছে সেটা এর থেকে আলাদা, এদের হয়তো একটুখানি কমন আছে, এ হয়তো এই দিকের কোনো মিসে ইউটিলাইজেশন করে। তো এটা হলো স্পিসিস বি এর জন্য, আর এটা হলো স্পিসিস এ এর জন্য। তাহলে এটা হলো সবচেয়ে এটা কম ওভারল্যাপ, যত কম ওভারল্যাপ হবে তত ভালো। বোঝা গেল? তত তারা কো এক্সিস্ট করবে, মানে তত তারা একই জায়গায় সার্ভাইভ করতে পারবে। ঠিক আছে, বোঝা গেল এখানটা? এটাকে বলে ইকোটোন, তাই তো? হ্যাঁ, ইকোটোনটা আলাদা, এটা হচ্ছে নিচের রেসপিরেট, ইকোটোনটা হচ্ছে আমি বলছি ইকোটোনটা আলাদা জিনিস। হ্যাঁ,
আচ্ছা, এখানে আমরা চলে আসি নিচে ব্রেথের নিচে ওভারল্যাপ। যেমন এখানে আমরা দেখি এই যে ইনক্রিজ নিচ ওভারল্যাপ, এখান থেকে দেখা যায় এইখানে ওভারল্যাপিং জোন কোনটা, এই জায়গাটা পুরোটা ওভারল্যাপ করছে। এর ক্ষেত্রে কোথায়, এই জায়গাটা ওভারল্যাপ করছে, এর ক্ষেত্রে এইখানটা ওভারল্যাপ করছে। ঠিক আছে, তাহলে দুটো স্পিসিস এর মধ্যে ওভারল্যাপিং জোন, এখানে কি হচ্ছে, ওভারল্যাপিং জোনটা অনেকটা কম। ডিক্রিজ নিচে ব্রিথ, ওভারল্যাপিং জোন কমছে। ঠিক আছে, এটা দরকার নেই আমাদের, জাস্ট সিম্পলি এইটুকু আইডিয়া। এটা এগুলো আপার ক্লাস আরো কম বড় বড় এক্সামে আসে, এখানে আমাদের আসবে না। ঠিক আছে, এখানে তাহলে আমরা নিচেকে, তাহলে আমরা কি দেখলাম, নিচে হচ্ছে দুটো স্পিসিসের কিছু হতে পারে, নো টু স্পিসিস হ্যাভ সেম ইকোলজিক্যাল নিচে, দুটো স্পিসিস কি হয়, ইকোলজিক্যাল নিচে একই হতে পারে না। ঠিক আছে, একটা জায়গা গেল। এবারে আমরা চলে আসবো নিচেকে দুটো ভাগে আমরা ভাগ করব। একটাকে বলা হয় ফান্ডামেন্টাল নিচে, আর একটা হলো রিয়েলাইজ নিচে। তাহলে নিচে কি দু ধরনের, বা নি হলো দু ধরনের। একটাকে বলা হয় ফান্ডামেন্টাল নিচে, আর একটা হলো রিয়েলাইজ নিচে। ফান্ডামেন্টাল নিচে, ফান্ডামেন্টাল নিচে, আর একটা হলো রিয়েলাইজ নিচে। ফান্ডামেন্টাল নিচে আমরা কাকে বলবো, ফান্ডামেন্টাল নিচে হচ্ছে যে, এটাকে ইন্ট্রোডিউস করেছিল বিজ্ঞানী হাচিনসন। হাচিনসন এই ক্লাসিফিকেশনটা দিয়েছিল। হাচিনসন, বিজ্ঞানী হাচিনসন এই এই ক্লাসিফিকেশন সিস্টেমটা, মানে দু ধরনের, যে ফান্ডামেন্টাল নিচে আর একটা রিয়েলাইজড নিচে। ফান্ডামেন্টাল নিচেটা কি, ফান্ডামেন্টাল নিচে বলছে যদি কম্পিটিশন না থাকে, অন্য স্পিসিসের কোনো প্রেশার না থাকে, যতটা একটা অর্গানিজম থাকতে পারছে, সেটা হলো তার ফান্ডামেন্টাল নিচে। মানে কি, যদি ধরা যাক, মানে যতটা স্পেস ও থাকতে পারছে উইথাউট কম্পিটিশন, কোন রকম সব অপটিমাম, মানে একটা অর্গানিজমের ক্ষেত্রে যদি কম্পিটিশন, প্রিডেটর, কোনো রকম কিছু না থাকে, প্রিডেটর নেই, সেরকম অবস্থায় সে যতটা দখল থাকতে পারছে বা যতটা এরিয়া অকুপাই করছে, সেটা হলো তার ফান্ডামেন্টাল নিচে। ঠিক আছে, তাহলে ফান্ডামেন্টাল নিচে বলতে আমরা কি বুঝবো, ফান্ডামেন্টাল নিচে হলো দ্য ফান্ডামেন্টাল নিচে, দ্য ম্যাক্সিমাম theoretical inhabited space, থিওরিটিক্যাল কেন বলছে, এটা বাস্তবে সম্ভব নয়। বাস্তবে কি হয়, নেচারে কি হয়, কম্পিটিশন থাকবেই। নেচারে যেখানে হরিণ আছে সেখানে বাঘ থাকবেই, নেচার না হলে ধ্বংস হয়ে যাবে। ঠিক আছে, নেচারে পসিবল না, সেজন্য এটাকে বলছি থিওরিটিক্যাল, THEORITI, থিওরিটিক্যাল কনসেপ্ট, হ্যাঁ, নট প্র্যাকটিক্যাল। মানে বাস্তবের সাথে এর কিন্তু থিওরিটিক্যাল inhabited space in which an organism can occupy, critical space which a species can occupy. UPY। আর রিয়েলাইজ নিচে কি, রিয়েলাইজ নিচে হচ্ছে যে কম্পিটিশন,
কম্পিটিশন থাকার পর যতটা অর্গানিজম কি হচ্ছে না, কম্পিটিশন, প্রিডেটর এই সমস্ত থাকার পর যতটা একটা অর্গানিজম অকুপাই করতে পারছে বা যতটা স্পেস অকুপাই করছে সেটাই হলো তার রিয়েলাইজ নিচে। তাহলে রিয়েলাইজ নিচে ইজ স্মলার হয় জেনারেলি, রিয়েলাইজ নিচে ইজ the max space occupied by the organism after competition. Occupied by the organism after interaction with other organism. Interaction with other organism including predators. Other organism এ interaction এর পর যতটা অকুপাই করছে। প্রিডেটর থাকার ফলে সাপোজ যদি আমরা দেখি তাহলে একটা অর্গানিজম কি হয়, সাপোজ একটা অর্গানিজম ম্যাক্সিমাম এতটা জায়গা দখল করে, মানে যদি কম্পিটিশন না থাকে তাহলে এতটা জায়গা অকুপাই করে। সাপোজ দিস ইজ এ স্পিসিস এ, এটা হলো কি ফান্ডামেন্টাল নিসে। আর একটা সেম স্পিসিস এ রিয়েলাইজ নিসে কি, রিয়েলাইজ নিসেটা কি হচ্ছে না, এই স্পিসিসটা অন্য স্পিসিস প্রিডেটর যখনই আসছে তখন কি হচ্ছে এর এরিয়া ছোট করে নিচ্ছে। তাহলে এটা হয়ে গেল ওর ক্ষেত্রে কি হলো না, এটা হলো ওর রিয়েলাইজড নিসে অফ স্পিসিস এ। স্পিসিস এ এর রিয়েলাইজড নিসে, তাহলে আমরা কি বলতে পারি না, ফান্ডামেন্টাল নিসে ইজ গ্রেটার দ্যান রিয়েলাইজড নিসে। ফান্ডামেন্টাল নিসে কি হয়, গ্রেটার দ্যান রিয়েলাইজড নিসে। ফান্ডামেন্টাল নিসে কি হয়, বড় হয় রিয়েলাইজ নিসের থেকে। বোঝা গেল এখানটা? ক্লিয়ার? কারোর ডাউটস আছে কোনো? আরেকবার বলতে হবে কিছু আছে এখানটা? এইটুকুই ফান্ডামেন্টাল নিসে আর রিয়েলাইজ নিসে, এটা সিলেবাসের মধ্যে আছে। হ্যাঁ, হয়েছে সবার? এবারে আমরা চলে আসি যেটা আরেকটা দুটো টার্মস। তাহলে এখানে আমরা কি বললাম, নিসে হলো ইকোলজিক্যাল নিসে। এবারে আমরা চলে আসি যে এই একটা এক্সাম্পল আছে, সাপোজ এই নামগুলো মনে রাখতে হবে। এখানে দু ধরনের এই শামুকের জাতীয় দু ধরনের স্পিসিস আছে। এটা একটা, এই একটা স্পিসিস, এর নাম নাম মনে রাখার দরকার নেই, এ হলো স্পিসিস বি। ঠিক আছে, এবার এদের মধ্যে কি হচ্ছে না, এর যখন কি হয়, যখন এই স্পিসিস বি থাকে না, এ যখন থাকে না তখন কি হয়, এ পুরো জায়গাটা দখল করে নেয়। এই জায়গাটা কি হয়, এই নীল শামুকগুলো দখল করে নেয়। ঠিক আছে, তাহলে এই গোটাটা, এই নীল শামুক পর্যন্ত, এখান পর্যন্ত কি হলো ওর ফান্ডামেন্টাল নিচে। যখনই এই পিসিস গুলো এসে গেল স্পিসিস বি, তখন দেখা যাচ্ছে এ কি হচ্ছে, ছোট করে নিচ্ছে নিজেকে। নিজেকে কি করছে, এতটা এখান থেকে সরে চলে আসছে, দিয়ে কি হচ্ছে নিচে চলে আসছে। তাহলে এখানটা হলো ওর কি রিয়েলাইজড নিচে।
তো এটা হলো রিয়েলাইজ নিচে, আর এখান পর্যন্ত হলো ফান্ডামেন্টাল নিচে। বোঝা গেল এখানটা? ফান্ডামেন্টাল নিচে ভার্সেস রিয়েলাইজ নিচে। এটা একটা রিয়েল এক্সাম্পল, থ্যালামাস আর চ্যালামাস, এটা একটা শামুকের একটা প্রজাতি নিয়ে এখানে বলা আছে, ঠিক আছে? যে যদি কম্পিটিশন না থাকে তাহলে একটা জায়গা অকুপাই করবে, আর যদি কম্পিটিশন থাকে তাহলে সে জায়গাটা ছোট করে নিচ্ছে, তার যেখানে থাকার কথা সেখানে সে যে, তাহলে রিয়েলাইজ নিচে হচ্ছে ছোট হয় না বড় হয় ফান্ডামেন্টাল নিচের থেকে? ছোট হয়। হ্যাঁ, রিয়েলাইজ নিচে মাচ মাচ স্মলার দ্যান ফান্ডামেন্টাল নিচে, কারেক্ট, ঠিক আছে? এবারে আমরা চলে আসি যে কম্পিটিটিভ এক্সক্লুশন। কম্পিটিটিভ এক্সক্লুশন, আচ্ছা তার আগে আরেকটা জায়গায় ওই ইকোটোনটা ওর একটু বলে দিই। ইকোটোনটা কি? ইকোটোন হচ্ছে ট্রানজিশনাল জোন বিটুইন টু ইকোসিস্টেম। ইকোটোন হলো, এটা একটু মাঝে মধ্যে কোশ্চেন পেপারে আসে, ইকোটোন। ইকোটোন কাকে বলে না, এটা যদিও বায়োডাইভার্সিটি রিলেটেড, যদিও বলে দিই এখানে, ট্রানজিশনাল জোন, জোন বিটুইন টু ইকোসিস্টেম, দুটো ইকোসিস্টেমের মাঝের জায়গা। ইকোসিস্টেম যেমন যদি আমরা ধরি যে এটা একটা ইকোসিস্টেম, এটা হলো সমুদ্র, সি, আর এখানে হচ্ছে আমাদের নদী আছে। আমি নদীটাকে কি করলাম, ওভারল্যাপ করে দেখাচ্ছি, নদীটাকে রেড কালার দিয়ে রিভার করলাম। এই সমুদ্র আর নদীর মাঝখানে যে সংযোগ স্থল, এইখানে কি আছে, এই জায়গাটাকে বলা হয়, এর একটা নাম আছে, তার জানা আছে এর নাম কি? এর নাম হলো খাঁড়ি বা এস্টুয়ারি। হ্যাঁ, এস্টুয়ারি বা খাঁড়ি বলে। এস্টুয়ারি অর খাঁড়ি বাংলায় হলো নদী আর সমুদ্র স্থল সংযোগ স্থল। এটা হলো ইকোটোনস, খেয়াল থাকবে। ইকোটোন হলো ট্রানজিশনাল জোন বিটুইন টু ইকোসিস্টেম, দুটো ইকোসিস্টেমের মাঝখানে যে জোন সেটা হলো তার ইকোটোন। ক্লিয়ার? তাহলে ইকোটোন এখানে তাহলে নিশ্চয় এটা হয় কি, হাইয়েস্ট বায়োডাইভার্সিটি জোন হয়, খেয়াল থাকে যেন, এটা হলো সর্বাধিক বায়োডাইভার্সিটি জোন, হাইয়েস্ট বায়োলজিক্যাল ডাইভার্সিটি or বায়োডাইভার্সিটি এখানে আমরা দেখতে পাবো। জোন, এই হলো ইকোটোন। ক্লিয়ার ইকোটোনটা? নাও আমরা চলে আসি, নেক্সট হচ্ছে কম্পিটিটিভ এক্সক্লুশন। কম্পিটিটিভ এক্সক্লুশনের কি বলছে? কম্পিটিটিভ এক্সক্লুশন বলছে যে দুটো স্পিসিস যারা ইকুয়াল কম্পিটিটর, তারা কি হবে, কখনো কো এক্সিস্ট করতে পারে না। মানে এটাকে বলে 3C ফর্মুলা। 3C ফর্মুলা কি? কমপ্লিট কম্পিটিটর, যদি কমপ্লিট কম্পিটিটর হয় মানে একদম ইকুয়াল হয়, কমপ্লিট কম্পিটিটর নেভার কোএক্সিস্ট। কমপ্লিট কম্পিটিটর যদি হয় এবং ইকুয়াল কম্পিটিটর হয়, মানে কম্পিটিশন লেভেল এমন হবে সবার ক্ষেত্রে একই রকম, তাহলে এটাকে বলে তারা কিন্তু একসঙ্গে কখনো থাকতে পারবে না। কমপ্লিট কম্পিটিটর নেভার কোএক্সিস্ট। কমপ্লিট কম্পিটিটর নেভার কোএক্সিস্ট মিন্স 3C, দ্যাট ইজ ফার্স্ট হচ্ছে কমপ্লিট, সি ফর কম্পিটিটর, আর হলো কোএক্সিস্ট। তাহলে এটাকে আমরা কি বলি, এটাকে বলা হয় কম্পিটিটিভ এক্সক্লুশন প্রিন্সিপাল। হ্যাঁ, কম্পিটিটিভ
ঠিক আছে, কম্পিটিটিভ এক্সক্লুশন তাহলে প্রিন্সিপাল কি বলছে না স্পিসিস ক্যান শেয়ার হ্যাবিটেট এন্ড রিসোর্সেস দ্য কম্পিটিশন অকার্স when two species use resources in the same way the competition যখন হবে কি না দুটো স্পিসিস একই ধরনের রিসোর্স ইউজ করবে তাহলে কম্পিটিটিভ এক্সক্লুশন কি বলছে টু স্পিসিস ফ্রম অকুপাইং দ্য সেম জেনারেলি এরা জেনারেলি সেম নিচে অকুপাই করে ঠিক কম্পিটিটিভ এক্সক্লুশন হ্যাজ কি কি আউটকাম না এক হতে পারে কি আমরা এখানে দেখে নিই যে কম্পিটিশনকে অ্যাভয়েড করার জন্য যেমন কম্পিটিশনকে অ্যাভয়েড করার জন্য কি হতে পারে ওরা দুটো ভাগে সেপারেট হতে পারে কেউ হয়তো রিসোর্স পার্টিশনিং কম্পিটিটিভ এক্সক্লুশনকে বাঁচানোর জন্য দুটো পদ্ধতি হয় একটা বলা হয় রিসোর্স পার্টিশনিং মানে আগে যে পিসিসটা যে ধরনের রিসোর্স ইউজ করতো সে কি করবে ভাগ করে নেবে রিসোর্স পার্টিশনিং আর একটা হচ্ছে ক্যারেক্টার ডিসপ্লেসমেন্ট ঠিক আছে তাহলে আমরা কি বললাম কমপ্লিট কম্পিটিটর নেভার কোএক্সিস্ট একটা টার্ম আমরা বললাম এবার যদি কম্পিটিশনকে অ্যাভয়েড করতে হয় মানে এটা যদি হয় তাহলে কি হবে স্পিসিস কোএক্সিস্ট করতে পারবে না এবার যদি কোএক্সিস্ট করে তাহলে বা কোনো কম্প্রোমাইজেশনে আসে তাহলে এখান থেকে কি হচ্ছে না তিনটে একই হতে পারে রিসোর্স পার্টিশনিং মানে কম্পিটিশনকে অ্যাভয়েড করার জন্য তাহলে এগুলো কি কিসের জন্য নেবে টু অ্যাভয়েড কম্পিটিশন যদি ইকুয়াল কম্পিটিটর হয় তাহলে কি হবে এরা কম্পিটিশনকে অ্যাভয়েড করার জন্য দে ডেভেলপ সার্টেন কিছু কিছু স্ট্র্যাটেজি নেবে কি কি স্ট্র্যাটেজিটা কিরকম না ফার্স্ট স্ট্র্যাটেজি হচ্ছে রিসোর্স পার্টিশনিং রিসোর্স পার্টিশনিং মানে কি রিসোর্স ভাগ করে নেবে যেমন যদি দেখা যায় এটা একটা বড় গাছ আছে এই গাছের মধ্যে সাপোজ দু ধরনের পাখি থাকে একটা কালো পাখি আর একটা লাল পাখি এবার এরা দুজনে ইকুয়াল খাওয়া একই ধরনের খাবার খায় তখন এরা কি করছে ভাগ করে নিচ্ছে কম্পিটিশনকে অ্যাভয়েড করার জন্য যে তুমি গাছের কালো পাখিটা হয়তো গাছের উপরের পার্টটা নেবে আর লাল পাখিটা বলছে না আমি কম্পিটিশনে যাব না মারামারি করতে যাব না তুমি ওপরের ফলগুলো খাও আমি নিচের ফলগুলো খাও এটাকে বলে রিসোর্স পার্টিশন মানে জায়গাটা যে রিসোর্স ছিল সেটাকে ওরা ভাগ করে নিচ্ছে তাহলে কি হলো অ্যাভয়েড কম্পিটিশনকে অ্যাভয়েড করার জন্য কম্পিটিশন সিএমপি TTION হবে TETION কম্পিটিশন টু অ্যাভয়েড কম্পিটিশন they develop certain strategy কি কি না এক হচ্ছে রিসোর্স পার্টিশনিং PRTIO partition PRNING রিসোর্স পার্টিশনিং আর একটা বলে ক্যারেক্টার ডিসপ্লেসমেন্ট CHARACTER ডিসপ্লেসমেন্ট ক্যারেক্টার ডিসপ্লেসমেন্ট মানে কি ক্যারেক্টার ডিসপ্লেসমেন্ট মানে হলো যে এরা কি করবে না নিজের ক্যারেক্টার কিছুটা বদলে ফেলছে যেমন ডারউইনিয়ান ফিঞ্চ এটার বেটার এক্সাম্পল হচ্ছে আমরা দেখতে পাই ডারউইনের যে ফিঞ্চ পাখি ছিল ডারউইনিয়ান ফিঞ্চ পাখি ডারউইনিয়ান ফিঞ্চের মধ্যে আমরা কি দেখি না বিগ সাইজের ওপর বেশ করে বিগ বা ঠোঁটের যে আকার ঠোঁটের আকার আকৃতি কি হয়েছে যে এরাদের কিন্তু একটাই স্পিসিস ছিল কমন ছিল মানে এরাই কিন্তু সবাই একই ফুড রিসোর্স খেতে পারতো কিন্তু কি হচ্ছে কম্পিটিশনকে অ্যাভয়েড করার জন্য বিভিন্ন স্পিসিস কি হয়েছে বিভিন্ন ফুড সোর্সের উপর ডিপেন্ডেন্ট হয়েছে কি হয়েছে না যে আগে হয়তো ফল খেত সে রসালো ফল খেত সে চেঞ্জ করে কি করছে না শুধু বাদাম ধরনের খাবার খাচ্ছে যে রসালো আরেকজন হয়তো রসালো ফল খেলো আরেকজন হয়তো শুধু ডাল জাতীয় কিছু খাবার খেলো মানে কি হচ্ছে বা
অন্য কোনো ফুড রিসোর্সের উপর ডিপেন্ড করছে। তার মানে কি হচ্ছে এ এর এবং তার সঙ্গে সঙ্গে কি হচ্ছে বিগ সাইজ বা ঠোঁটের যে আকার আকৃতি সেটা বদলে যাচ্ছে। যে ধরনের যদি পাখি দেখা যায় যে ধরনের খাবার খায় তার খাবারের উপর বেশ করে সেই ধরনের তার বিগ সাইজ বা ঠোঁটের আকার সেরকম হয়। তাহলে যে এইটা অ্যাডাপ্টিভ ভেরিয়েশন। হ্যাঁ, আকারটা পরিবর্তন করছে, রাইট? সেটার জন্য এটাকে আমরা বলছি ক্যারেক্টার ডিসপ্লেসমেন্ট, যেটা আমরা দেখি ডারউইন ফিঞ্চের ক্ষেত্রে দেখা যায়। তাহলে এটা হলো কম্পিটিটিভ এক্সক্লুশন, কম্পিটিশনকে অ্যাভয়েড করার দুটো স্ট্র্যাটেজি। ঠিক আছে? এবারে আমরা দেখি যে এখানে একটা জিনিস আছে, সেটা হলো এই দু ধরনের একটা এক্সাম্পল, যেটা গজ কম্পিটিটিভ এক্সক্লুশন প্রিন্সিপাল বলা হয়। সেটা কি, যেটা আমরা দেখবো এখানে জাস্ট এটাকে এগুলো যে নো টু স্পিসিস উইথ সিমিলার রিকোয়ারমেন্ট, দুটো স্পিসিস যাদের সিমিলার রিকোয়ারমেন্ট ফর রিসোর্সেস, যেমন যদি একই ধরনের রিকোয়ারমেন্ট থাকে, একই ফুড সোর্স একই জায়গায় থাকে, তাহলে কিন্তু ফুড কো এক্সিস্ট ইন দ্য সেম নিচে উইথাউট কম্পিটিশন ড্রাইভিং, মানে একটাকে লোকালি এক্সটিংক্ট করবেই। মানে এরা যদি একই ফুড রিসোর্স হয়, একই শেল্টার হয়, একই জায়গায় থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু তারা মানে একজন কিন্তু ওখানে সার্ভাইভ করবে, একজন ওখান থেকে এক্সিট করে যাবে, মারা যাবে। যেমন এখানে আমরা একটা এক্সপেরিমেন্ট দেখানো আছে, সেটা হলো দু ধরনের প্যারামোসিয়াম। প্যারামোসিয়াম কি এক ধরনের, কোন গ্রুপের মধ্যে পড়ে প্যারামোসিয়াম? প্যারামোসিয়াম হলো, স্পঞ্জ স্যার, হ্যাঁ স্পঞ্জ না প্যারামেশিয়াম? না, স্পঞ্জ তো নয়। স্পঞ্জ হলো পরিফেরা, প্যারামোসিয়াম হলো প্রোটোজোয়া। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ প্রোটোজোয়া, প্রোটোজোয়া স্যার। প্রোটোজোয়া। প্যারামোসিয়াম অনেকটা জুতোর মতো চটির জুতোর মতো শোলের মতো দেখতে হয়। এটাকে এই শোলগুলো যেগুলো থাকে সেটার মতো অনেকটা দেখতে হয়। ঠিক আছে? এই যে প্যারামোসিয়ামের এদের সিলিও, অনেকগুলো ছোট 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 সিলিয়া থাকে গোটা বডিতে, হোল বডিতে। এই যে হেয়ার লাইক স্ট্রাকচার দেখা যাচ্ছে, এদের সিলিও ফোরা বলে। হ্যাঁ? এবং এদের ছোট ছোট ভ্যাকুল, এই যে স্মল ভ্যাকুলও থাকে। যাক, এই প্যারামোসিয়ামের দুটো স্পিসিস আছে, একটা হলো প্যারামোসিয়াম অরেলিয়া আর একটা হলো প্যারামোসিয়াম কর্ডাটাম। দু ধরনের স্পিসিস, প্যারামোসিয়াম অরেলিয়া, প্যারামোসিয়াম কর্ডাটাম। এই দু ধরনের স্পিসিস এর মধ্যে দেখা যাচ্ছে যদি দুজনকে, এখানে কি হচ্ছে সেপারেট কালচার, আলাদা আলাদা করে গ্রো করাচ্ছে, দুজন কি আলাদা আলাদা খাবার দিয়েছে। আমরা গ্রাফটা আসার আগে আমরা এখানটা দেখি যে দু ধরনের নিয়েছে, একটা প্যারামোসিয়াম অরেলিয়া আর একটা প্যারামোসিয়াম কর্ডাটাম, পি অরেলিয়া আর একটা হচ্ছে পি কর্ডাটাম। এবার দেখা যাচ্ছে কি না, এদের দুজনকে যদি সেপারেটলি, সাপোজ ইস এ কালচার প্লেট, কালচার প্লেটে কি হয়, আমরা ব্যাকটেরিয়াদের গ্রো করাই, খাবার দেওয়া হয়, সবাইকেই যে যার খাবার দিতে হয়। মানে আমাদেরও যেমন নিউট্রিশন লাগে, ব্যাকটেরিয়াদেরও গ্রোথ হতে নিউট্রিশন লাগে। এই ব্যাকটেরিয়াতে কি হয়, কালচার মিডিয়াম, এটাকে বলে কালচার মিডিয়াম, যেখানে কি হয় এই ব্যাকটেরিয়াকে খাবার দিয়ে গ্রো করানো হয়। যখন সেপারেটলি গ্রো করানো হচ্ছে, তখন দেখা যাচ্ছে এদের দুজনেই খুব সুন্দর গ্রো করছে, এও বেঁচে আছে, আর প্যারামেসিয়াম কর্ডাটামকেও যখন গ্রো করানো হচ্ছে, দেখা যাচ্ছে প্যারামেসিয়াম কর্ডাটামও দিব্যি গ্রো করছে। যদি আমরা এখানে দেখি কাউন্টেড স্পেস, দুজনেরই ইকুয়াল গ্রোথ। প্রথমের দিকটা যদিও এরকম একটু লগ সেট হয়, কার্ভটা লগ হয়ে এটা হয়, কার্ভটা অ্যাকচুয়ালি এরকম হয়, এরকম। এও দেখা যাচ্ছে সেম গ্রোথ হচ্ছে, দুজনে আলাদা আলাদা গ্রো করলে, এটা দুটো সেপারেটলি করা হলো। ঠিক আছে? সেপারেটলি করলে আমরা কোন কার্ভটা পাচ্ছি, এই কার্ভটা। এটা হলো সেপারেট কালচার, দুজনেই বেঁচে আছে দিব্যি। আলাদা আলাদা যদি খাবার দিয়ে আলাদা আলাদা জায়গায় গ্রো করায়, তাহলে দিব্যি দুজনেই গ্রো করছে। কিন্তু যখনই দুজনকে একসঙ্গে গ্রো করাচ্ছি, সাপোজ এটা কালচার প্লেট, যেটাতে দুটোই দিয়েছি, প্যারামেসিয়াম করেলিয়াও দিয়েছি, প্যারামেসিয়াম কর্ডাটামও দিয়ে দিচ্ছি। সাপোজ এখানে প্যারামেসিয়াম অরেলিয়াও আছে আর প্যারামেসিয়াম কর্ডাটামও আছে। যখন দুজনকে একসঙ্গে খাবার দিয়ে গ্রো করাচ্ছি, তখন দেখা যাচ্ছে যে দুজনে কিন্তু ইকুয়াল গ্রো করছে না। কি হচ্ছে কার্ভটা,
না প্যারামেশিয়াম কোয়াড্রাটাম আস্তে আস্তে পপুলেশন থেকে এক্সিট করে যাচ্ছে। প্যারামেশিয়াম কোয়াড্রাটামের গ্রাফ কি হচ্ছে, খুব কমে যাচ্ছে আস্তে 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 আস্তে। 16 দিনের মাথায় প্যারামেশিয়াম কোয়াড্রাটাম আর ওই পপুলেশনে নেই। কি হলো না, কম্পিটিটিভলি এক্সক্লুড করে দিল। কারণ প্যারামেশিয়াম অরেলিয়ার কি হচ্ছে না, ইউটিলাইজেশন পাওয়ার, রিসোর্স ইউটিলাইজেশন পাওয়ার পি অরেলিয়া কিছুদিন পর যখন গ্রো করানো হচ্ছে, দেখা যাচ্ছে পুরো পপুলেশনটাই কি হয়ে গেছে, প্যারামেশিয়াম অরেলিয়ার হয়ে গেছে। আর কড়াটাম ওখান থেকে লেড কালার আর নেই, ওখান থেকে এক্সিট করে যাচ্ছে। কেন এরকম হলো না, এই অরেলিয়া রিসোর্স ইউটিলাইজেশন পাওয়ার অনেক বেশি প্যারামেশিয়াম কড়াটামের থেকে, যার জন্য কি হচ্ছে এ বেশি মানে ওখানে কি হচ্ছে সার্ভাইভ করে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এটা বোঝা গেল। তাহলে কমপ্লিট কম্পিটিটর কিন্তু কখনো কোএক্সিস্ট করতে পারে না। ঠিক আছে, এবার আমরা চলে আসি নেক্সট, লজিক্যাল ইকুইভ্যালেন্ট। যদি ডিফারেন্ট ইকোলজিক্যাল ইকুইভ্যালেন্স বলে আরেকটা টার্ম ইউজ হয় অনেক সময়। ইকোলজিক্যাল ইকুইভ্যালেন্স আমরা কাদের বলি, যে সিমিলার নিচে অকুপাই করে কিন্তু দুটো ভিন্ন ভিন্ন জিওগ্রাফিক্যাল জোনে পাওয়া যায়। যেমন এটাকে এই দুটো ফ্রগ একই ধরনের নিচে বা একই ধরনের খাবার এইরকমই সব বিহেভিয়ার একই, কিন্তু দুজনের দুটো ভিন্ন ভিন্ন জায়গায় আছে। এ সাউথ আমেরিকায় থাকে আর এ হচ্ছে মাদাগাস্কার জায়গায়। এখানে এই যদি আমরা গ্রাফ মানচিত্র দেখি, এই জায়গায় আছে, এইখানটাতে থাকে। তাহলে এরা হলো কি হচ্ছে, কিন্তু দুজনে কি কখনো সেম জিওগ্রাফিক্যাল জোনে আসছে না, তখন তাদের কি বলা হবে, ইকোলজিক্যাল ইকুইভ্যালেন্ট স্পিসিস। ঠিক আছে, ডিফারেন্ট জিওগ্রাফিক্যাল জোনে যদি থাকে তাহলে তারা হবে কি ইকোলজিক্যাল ইকুইভ্যালেন্ট। ক্লিয়ার? যদি ভিন্ন কিন্তু এদের নিচে সিমিলার ধরনের খাবার পায়, সিমিলার জায়গায় থাকে, তবে এরা হলো ইকোলজিক্যাল ইকুইভ্যালেন্ট স্পিসিস। হ্যাঁ, ক্লিয়ার সবার? নেক্সট আমরা চলে আসি এই যে রিসোর্স পার্টিশনিং এর কথা বললাম, কম্পিটিটিভ এক্সক্লুশনের কথা, ক্যারেক্টার ডিসপ্লেসমেন্ট, কম্পিটিশনকে অ্যাভয়েড করার জন্য। ঠিক আছে, এটা আমাদের ছোট্ট একটা টপিক ছিল, কমিউনিটি ইকোলজি। ক্লিয়ার হয়েছে? কারোর ডাউটস আছে এখানে কোনো? এবার আমরা চলে আসি সাকসেশন। হয়েছে এখানটা সাকসেশনে, ইকোলজিক্যাল সাকসেশন। এটা যে সাকসেশন কি, ইকোলজিক্যাল সাকসেশন কাকে বলে? ইকোলজিক্যাল সাকসেশন হচ্ছে যে সাপোজ কোনো একটা জায়গায় খুব খুব দাবানল হলো, বা হয়তো পাত্রে ওখানে গাছে এমন আগুন লাগলো ওখানে পুরো বনভূমি কি হয় ধ্বংস হয়ে গেল, এরকম হতে পারে। বা কোনো একটা জায়গায় এই যেমন একটা একদম বেয়ার ল্যান্ড তৈরি হয়ে গেছে, কিছুই নেই সেখান থেকে আস্তে আস্তে কি করে সেটাতে নতুন কমিউনিটি, নতুন স্পিসিস তৈরি হবে, সেটাকে বলছে ইকোলজিক্যাল সাকসেশন। ইকোলজিক্যাল সাকসেশন কি না, ইকোলজিক্যাল সাকসেশন হচ্ছে প্রসেস, যে সাকসেশন যে কন্টিনিউয়াস মানে কন্টিনিউয়াস চলতে থাকে, সব সিকোয়েন্সিয়াল পর পর চেঞ্জ হবে, কন্টিনিউয়াস সিকোয়েন্সিয়াল চেঞ্জ, continuous sequential change in species composition of a natural community initiated by disturbances. Disturbances মানে কি না, কোনো ভাবে প্রাকৃতিক দুর্যোগ হতে পারে, সেখানে ভূমিকম্প হতে পারে, অগ্নি উৎপাত হতে পারে, বা দাবানল হতে পারে, এমন কিছু ঘটনা যেটা ন্যাচারাল ডিস্টারবেন্সের মাধ্যমে সেখানে কি হচ্ছে বেয়ার ল্যান্ড তৈরি হচ্ছে। বেয়ার ল্যান্ড মানে কিছুই নেই আর শুধু পাথর পড়ে আছে। তাহলে ইকোলজিক্যাল যেখান থেকে কি হবে আস্তে আস্তে কি করে এই বেয়ার ল্যান্ডটা কি করে একটা এই লার্জ ভেজিটেশন, হয়তো আজ থেকে লক্ষ বছর আগে এখানে হয়তো এই যেখানে আজকে ফরেস্ট আছে, বনভূমি আছে, সেখানে হয়তো এরকম বেয়ার ল্যান্ড ছিল, শুধু পাথর আর পাথরই ছিল। কিন্তু এখন সেখানে কি হয়েছে, বড় বড় গাছপালা হয়ে গিয়ে এই যে প্রসেসটা, প্রথমে একটা বেয়ার ল্যান্ড থেকে কি করে একটা
লার্জার ট্রিজে বা সেখানে বনভূমি আবার তৈরি হচ্ছে নতুন করে, সেটাকে বলছি আমরা সাকসেশন। ঠিক আছে, তাহলে সাকসেশনের আমরা তাহলে ফার্স্ট স্টেপ কি না, বেয়ার ল্যান্ড। বেয়ার ল্যান্ড মানে হলো যেখানে কিচ্ছু থাকবে না। বেয়ার মানে হলো কিছুই নেই, সমস্ত কিছু শুধু পড়ে আছে, মাটি মাটি আর বালি, কোনো স্পিসিস অর্গানিজম কিচ্ছু নেই ওখানে, কোনো রকম লিভিং ক্রিয়েচার্স ওখানে নেই। সেইখানে হয়তো যেটাকে আমরা বলি বেয়ার ল্যান্ড অর হাইলি ডিস্টার্বড এনভায়রনমেন্ট, সেখান থেকে আমরা দেখব যে নতুন স্পিসিস এ ওখানে এলো। স্পিসিস এ ওখানে এসে কি হচ্ছে, যেটাকে বলছি আমরা পায়োনিয়ার স্পিসিস। পায়োনিয়ার স্পিসিস কি না, যে ওখানে ফার্স্ট আসছে সে হলো পায়োনিয়ার। আসছে মানে সাপোজ এখানে হয়তো ওখান থেকে কোনো পাখি উড়ে গেল, উড়ে যাচ্ছে, সে কিন্তু ওখানে কোনো একটা হয়তো সিড ওখানে একটা পড়ে গেছে কোনোভাবে, বা হয়তো কোনো স্পিসিস হয়তো অন্য জায়গা থেকেও মাইগ্রেশন হয়ে আসতে পারে, এরকম হতে পারে। বা সেখানে সে হচ্ছে কি যে ফার্স্ট আছে সে হলো পায়োনিয়ার স্পিসিস, স্পিসিস এ। তারপর ওই স্পিসিসটাকে হয়তো ও হয়তো ওখানে থাকতে পারলো না, সার্ভাইভ করতে পারলো না, এলো হয়তো ওখানকার এমন হলো যে বৃষ্টিপাতই হলো না, বা ওখানকার যে টেম্পারেচার সে টেম্পারেচারতে ও শুট করলো না, সে ওখান থেকে এক্সিট করে গেল। যেই এক্সিট হয়ে গেল, এখান থেকে অন্য একটা স্পিসিস আবার আসছে, সে হলো স্পিসিস বি। স্পিসিস বি হয়তো ওখানে সার্ভাইভ করছে, সঙ্গে আবার স্পিসিস সি কে ওখানে সার্ভাইভ করাচ্ছে, এরকমও হতে পারে। এও আছে, আবার নতুন একজনকে এ কি করছে না ওই এনভায়রনমেন্টটাকে ব্যবহার করছে, ব্যবহার করে এমন কিছু কেমিক্যাল, সাপোজ ওখানে ও ব্রিদিং করছে, ওর মেটাবলিক যে প্রসেস গুলো সমস্ত কিছু এক্সক্রিট করছে, বিভিন্ন কম্পাউন্ডস রিলিজ করছে এনভায়রনমেন্টে, সেইগুলো থেকেও হতে পারে ওখানে একটা স্পিসিস সি এর জন্য সুটেবল হতে পারে। তাহলে স্পিসিস বি এর সঙ্গে কে চলে এলো, স্পিসিস সি ওখানটা চলে এলো। তাহলে স্পিসিস সি আবার কে রিপ্লেস করে, স্পিসিস ডি। আর লাস্ট স্টেজে কি হচ্ছে, স্টেবল কমিউনিটি আছে, যেটাকে আমরা বলছি ক্লাইম্যাক্স কমিউনিটি। ক্লাইম্যাক্স কমিউনিটি হচ্ছে হাইলি স্টেবল কমিউনিটি। সবচেয়ে স্টেবল কমিউনিটি কোনটা, ক্লাইম্যাক্স কমিউনিটি। সবচেয়ে প্রথম আসছে যাকে, তাদের কি বলা হয়, পায়োনিয়ার কমিউনিটি। ঠিক আছে, আর মাঝখানে যারা থাকছে তারা হলো সেরাল কমিউনিটি। এরা মাঝখানের গুলো হলো, এদের প্রত্যেকটাকে এক একটা কি বলা হয়, সেরাল কমিউনিটি বলা হয়, সেরি বলা হয়। হ্যাঁ, সেরি, এক একটা সেরি। ঠিক আছে, সেরাল কমিউনিটি বলে। ঠিক আছে, সেরাল স্পিসিস, এই যে স্পিসিস এ থেকে এরা হলো সেরাল কমিউনিটি, সেরি। ক্লিয়ার? তাহলে এবার আমরা কি করি, টাইপস অফ সাকসেশন। সাকসেশনকে আমরা কি করতে পারি না, কিছু কিছু ভাগে ভাগ করা হয়। যেমন আমরা যদি পন্ডে হয় তাহলে হাইড্রোসেরি, ওয়াটারে হলে, স্যান্ডে হলে কি হবে, এগুলো নাম দিয়েছে, পিসমোসেরি। রক যদি হয় মানে একদম রক এরিয়া, তাহলে লিথোসেরি। ডেজার্টে হলে জেরোসেরি, এরকম নাম আছে। স্লাইম ওয়াটারে হলে হ্যালোসেরি। এগুলো জাস্ট একটু মনে রাখতে হবে। ঠিক আছে, ক্লিয়ার এখানটা? তাহলে প্রাইমারি সাকসেশন, এখানে আমরা কি করতে পারি না, অন দ্য বেসিস অফ এক্সপোজড এরিয়া, এখানে দুটো ভাগে আমরা করতে পারি, প্রাইমারি সাকসেশন আর সেকেন্ডারি সাকসেশন। প্রাইমারি সাকসেশন কি না, একদম নিউলি এক্সপোজড এরিয়া যদি হয়, সেখানে কি হবে, নিউলি এক্সপোজ মানে সেখানে কিছুই ছিল না আগে, সেখানে নতুন স্পিসিস জন্মাচ্ছে, সেটা হলো প্রাইমারি সাকসেশন। আর একটা সেকেন্ডারি সাকসেশন কাকে বলে, সেকেন্ডারি সাকসেশন হচ্ছে যে ওখানে প্রাইমারি স্পিসিস একটা ছিল, মানে আগে ছিল, কিন্তু হঠাৎ করে হয়তো ভূমিকম্প হয়ে গেল বা দাবানল হলো, সেখানে স্পিসিস হয়তো কিছু স্পিসিস আগে ছিল, কিন্তু তার বেশিরভাগটাই মারা গেছে। তখন সেখানে কি হচ্ছে, যে সাকসেশন তৈরি হচ্ছে সেটাকে বলছে সেকেন্ডারি সাকসেশন। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে কি হবে, পায়োনিয়ার স্পিসিস। পায়োনিয়ার স্পিসিস মানে ফার্স্ট যে জন্মাচ্ছে সে, তাকে বলা হয় পায়োনিয়ার। ফার্স্ট যে আসছে সে হলো পায়োনিয়ার স্পিসিস। হ্যাঁ, প্রথম যে স্পিসিস আসছে সে হলো পায়োনিয়ার স্পিসিস। পায়োনিয়ার স্পিসিস হচ্ছে ওখানে এই প্রাইমারি সাকসেশনের ক্ষেত্রে মাস্ট। Pioneer species is not
মাস্ট এর ক্ষেত্রে সেকেন্ডারি সাকসেশনের ক্ষেত্রে আমরা দেখি জেনারেলি কম্পারেটিভলি স্লো গ্রোথ দেখা যায়, এদের ক্ষেত্রে ফাস্টার গ্রোথ দেখা যায়। ঠিক আছে, নাও বিভিন্ন ধরনের সাকসেশন হয়। অটোট্রফিক সাকসেশন হতে পারে, হেটেরোট্রফিক সাকসেশন হতে পারে। অটোট্রফিক সাকসেশন এটা হচ্ছে পায়োনিয়ার স্পিসিস এর উপর বেস করে। বেয়ার ল্যান্ড, যেখানে কি হলো প্রথম যে আসে সে হলো প্ল্যান্ট, তাহলে সে হলো অটোট্রফিক সাকসেশন। তাহলে স্পিসিস বি এলো, স্পিসিস সি এলো, স্পিসিস ডি এলো, লাস্ট যে আসছে স্পিসিস যেটা স্টেবল সে হলো ক্লাইম্যাক্স ফর্ম। সবচেয়ে হাইলি ওখানকার সার্ভাইভ করার জন্য যে ওই পরিবেশের জন্য সবচেয়ে সুটেবল সে হলো ক্লাইম্যাক্স স্পিসিস, হ্যাঁ, বা ক্লাইম্যাক্স কমিউনিটি হলো সবচেয়ে স্টেবল। নাও এখানে আমরা যদি দেখি যে অর্গানিক, এই ইনঅর্গানিক থেকে তাহলে এরা কি করছে, ইনঅর্গানিক মলিকিউলসকে কিসে কনভার্ট করছে না অর্গানিক কম্পাউন্ডে কনভার্ট করছে এরা। ঠিক আছে, তাহলে ইনঅর্গানিক থেকে অর্গানিক মলিকিউলে কনভার্ট করছে। ঠিক আছে, হেটারোট্রফিক সাকসেশন কাকে বলে? এটা হলো অটোট্রফিক। কারোর কোনো ডাউটস আছে এখানে? এই তো, স্যার হ্যাঁ বলো। স্যার এটা বুঝতে পেরেছি। আচ্ছা গুড, ঠিক আছে। তাহলে হেটারোট্রফিক সাকসেশন কাকে বলছে? হেটারোট্রফিক সাকসেশনকে বলা হয় ডিকম্পোজিং টাইপ। মানে কি ডিকম্পোজিশন, ওরা জেনারেলি ডিকম্পোজিশন কারা করে না ব্যাকটেরিয়া, কিছু ছত্রাক এরা থাকে, তারা ডিকম্পোজিশন করে। এরা কি করে অর্গানিক মলিকিউল, মানে এরা কিন্তু অর্গানিকের উপর কাজ করে। এই জায়গাটা ভীষণ ইম্পর্টেন্ট। অর্গানিক মলিকিউলকে ইনঅর্গানিক মলিকিউলে কনভার্ট করে, মানে জৈবকে অজৈবতে কনভার্ট। এরা কি ছিল অজৈবকে জৈবতে কনভার্ট করছে। মানে এটা গাছ গাছ হয়তো কিছু নিউট্রিয়েন্টস কালেক্ট করছে, মানে মিনারেলস কালেক্ট করছে, সেগুলোকে কি হচ্ছে অর্গানিক কম্পাউন্ড গ্লুকোজের মধ্যে কনভার্ট করছে। জল মাটি থেকে নিচ্ছে, সেখান থেকে হয়তো গ্লুকোজ, কার্বন ডাই অক্সাইড নিচ্ছে বাতাস থেকে, গ্লুকোজে কনভার্ট করছে। এখানে অটোট্রফিকে কি হয় ইনঅর্গানিক মলিকিউল অর্গানিক মলিকিউলে কনভার্ট হয়। হেটারোট্রফিক সাকসেশনের ক্ষেত্রে কি হয় অর্গানিক মলিকিউল ইনঅর্গানিকে হয়। যেমন আমরা যদি দেখি, যেমন এটা একটা হয়তো গাছের ডাল বা গাছের হয়তো কোনো অংশ ভেঙে পড়ে আছে, মাটিতে পড়েছে, এবং এর উপরে কি আসছে কিছু ছত্রাক আসছে বা কিছু ব্যাকটেরিয়া আসছে, যারা কি হচ্ছে ওখানে পায়োনিয়ার স্পিসিস হিসাবে কাজ করছে। ঠিক আছে, তারপর কি হলো স্পিসিস এক্স ওয়াই জেড আসছে, এসে লাস্ট আসছে ক্লাইম্যাক্স কমিউনিটি। ঠিক আছে, এটাই আমরা বলছি হেটারোট্রফিক সাকসেশন। আর আরো দু ধরনের হয়, অটোজেনিক সাকসেশন হয়, আর একটা হয় অ্যালোজেনিক সাকসেশন। এটা হচ্ছে অন দ্য বেসিস অফ রিপ্লেসিং স্পিসিস। কিভাবে রিপ্লেস হচ্ছে তার উপর। অটোজেনিক সাকসেশন কি না সেই সাকসেশনটা ওখানকার যে স্পিসিস আছে তারা নিজেরাই চালাচ্ছে, সাকসেশন প্রসেস, সেগুলো সেলফ ড্রিভেন, অটোজেনিক, নিজে থেকেই। আর সাকসেশন ইজ কন্ট্রোল বাই দ্য স্পিসিস প্রেজেন্ট ইন দ্য সেম কমিউনিটি। জেনারেলি অন্য কোনো স্পিসিস যদি কন্ট্রোল করে, জেনারেলি এটা অটোজেনিক সাকসেশন কি হয় সেম স্পিসিস কন্ট্রোল করে, এটা অটোজেনিক সাকসেশন। আমরা চলে আসি অ্যালোজেনিকে। অ্যালোজেনিক হচ্ছে আদার দ্যান দ্য সেম স্পিসিস, মানে ওখানে যে স্পিসিস আছে সেই স্পিসিস গুলো নাও এটাকে কন্ট্রোল করতে পারে, তাহলে সেটা হবে অ্যালোজেনিক। ঠিক আছে, মানে এরা কিন্তু সাকসেশন স্টেজে নেই, কিন্তু না থেকেও অন্য কেউ হয়তো সাকসেশন প্রসেসটাকে কন্ট্রোল করছে, এরকম হতে পারে। যেমন ওখানে হয়তো কিছু নিউট্রিয়েন্টস ফ্যাক্টর মাটিতে সয়েলে থাকতে পারে, লিভিং ফ্যাক্টর হতে পারে, নন লিভিং ম্যাটার হতে পারে, যেটা সেরাল কমিউনিটিতে এখনো আসেনি। তারা সেরকম যদি হয় তাহলে সেটা হবে অ্যালোজেনিক সাকসেস। অ্যালো মানে যা সবসময় খেয়াল থাকে না, সেটা হলো ভিন্ন। অ্যালো মিনস ডিফারেন্ট। অ্যালোস্টেরিক সাইড, অ্যালো টার্মটা মানে হলো ডিফারেন্ট, হ্যাঁ, ভিন্ন। ওই স্পিসিস ছাড়া অন্য কেউ যদি কন্ট্রোল করে দে আর কল অ্যালোজেনিক। অটোজেনিক মানে কি সেম স্পিসিস, অটো মিনস কি সেলফ, সেম স্পিসিস, সেলফ ড্রিভেন, সেম স্পিসিস যদি কন্ট্রোল করে তাহলে অটোজেনিক সাকসেশন। ঠিক আছে, অটো মিনস সেলফ ড্রিভেন, সেম নয়, সেলফ। একই ধরনের স্পিসিস যদি হয়
সবই। এবারে আমরা চলে আসি পায়োনিয়ার কমিউনিটির সঙ্গে ক্লাইম্যাক্স কমিউনিটির কিছু পার্থক্য আছে। আর আমাদের কিছু মডেলস আছে, মডেলস অফ সাকসেশন। ঠিক আছে? মডেল অফ সাকসেশন খুব একটা ইম্পর্টেন্ট নয়, জাস্ট একটুখানি খেয়াল রাখলেই যে পায়োনিয়ার কমিউনিটির সঙ্গে ক্লাইম্যাক্স কমিউনিটির কিছু ডিফারেন্স থাকে। কি কি ডিফারেন্স একটুখানি জাস্ট খেয়াল রাখলেই হবে। যে পায়োনিয়ার কমিউনিটি কি হচ্ছে, সে হচ্ছে ফার্স্ট আসছে, ওই পপুলেশনে প্রথম আসছে। যে পপুলেশনে প্রথম আসছে তার কি হয়, বায়োডাইভার্সিটি কম হয়। আর লাস্টের দিকে যখন চলে যাচ্ছে তখন কি হচ্ছে, ওখানে অনেক ধরনের স্পিসিস গ্রো করে যাচ্ছে। ক্লাইম্যাক্স কমিউনিটি সেজন্য হাইলি বায়োডাইভার্সিটি হয়, বায়োডাইভার্স হয়। ঠিক আছে? বায়োমাসের রেসপেক্টেও কি হয়, পায়োনিয়ার কমিউনিটিতে কম বায়োমাস হয় আর ক্লাইম্যাক্স কমিউনিটিতে অনেক বেশি বায়োমাস হয়। ঠিক আছে? এই দুটো একটু যেন খেয়াল থাকে। আর স্পিসিস টাইপের রেসপেক্টে যদি দেখি, পায়োনিয়ার স্পিসিস আর সিলেক্টেড হয় আর ক্লাইম্যাক্স স্পিসিসটা কে সিলেক্টেড জেনারেলি হয়। হ্যাঁ, ব্যাস এটার ক্ষেত্রে এটুকু খেয়াল রাখলেই আমাদের হয়ে যাবে। এবারে আমরা চলে আসি মডেল অফ সাকসেশনের মধ্যে তিনটে মডেল আমরা এখানে পড়ব। ফ্যাসিলিটেশন মডেল, ইনহিবিশন মডেল আর টলারেন্স মডেল। ঠিক আছে? তিনটে মডেল। কি কি? ফ্যাসিলিটেশন মানে কি, একজন একজনকে ফেসিলিটেট করছে সেখানকার থাকার জন্য, যাতে এমন ভাবে এনভায়রনমেন্টকে চেঞ্জ করছে সে কি করছে, অন্য যে স্পিসিস আছে তার জন্য ফেভারেবল হচ্ছে। এটা কি কি বলছে, ফ্যাসিলিটেশন মানে কি, সাপোজ একজন বন্ধু ছিল, এ এমন পড়াশোনা করছে বা আরেকজনকে কি হচ্ছে না, ওখানকার পরিবেশ এমন তৈরি করে দিচ্ছে যে অন্য একজন যে পড়াশোনা করতো না সেও ওখানে ভালো রেজাল্ট করে ফেলছে। তাহলে এই দুটো মডেল হলো ফ্যাসিলিটেশন মডেল। এখানে সেম কনসেপ্ট, যেটা হচ্ছে একজন স্পিসিস ওই ওয়েয়ার এরিয়াতে এলো, আসার পর ও হয়তো পরিবেশটাকে এমন ভাবে ইউটিলাইজেশন করছে বা এনভায়রনমেন্টের সাথে এমন ইন্টারঅ্যাকশন করছে যাতে কি হচ্ছে, ওর রিসোর্স, ওখানকার রিচনেস অনেক বেড়ে যাচ্ছে, যার ফলে স্পিসিস বি ও ওখানে ভালোভাবে সার্ভাইভ করে যাচ্ছে। আবার স্পিসিস বি এমন ভাবে ওখানটা ইউজ করছে, স্পিসিস সি এর জন্য বেশ সুটেবল হয়ে যাচ্ছে, সি আবার ডি কে নিয়ে আসে। তাহলে এই ধরনের যদি সাকসেশন প্রসেস চলে সেটাকে বলা হবে ফ্যাসিলিটেশন মডেল। তাহলে আর্লি সাকসেশনাল স্পিসিস ইএসএস, যেটা আনফেভারেবল ছিল যেটা ফেভারেবল কন্ডিশনে কনভার্ট করছে। ঠিক আছে? ইনহিবিশন মডেল কি বলছে, ইনহিবিশন বলছে আর্লি সাকসেশনাল স্পিসিস যারা পরে আসছে তাদেরকে ওখানে বাধা দিচ্ছে আসতে, মানে এমন ভাবে পরিবেশটাকে ইউটিলাইজেশন করছে, সে এমন কিছু কেমিক্যাল রিলিজ করছে যাতে কি হয়, অন্য কোনো প্ল্যান্ট ওখানে গ্রো করতে নেই। এটা বেসিক্যালি খুব প্ল্যান্টের মধ্যে ভীষণই দেখা যায়। কিছু কিছু উদ্ভিদ ওই জায়গায়, হাইড্রোএলেকট্রিক সিক্রেশন। হ্যাঁ কি ওটা, ওই যে ফাইটোঅ্যালেক্সিন সিক্রেশন করে না, সে পোলেন অ্যালিলোপ্যাথি যেটা। হ্যাঁ অ্যালিলোপ্যাথি, একদমই তাই, অ্যালিলোপ্যাথি কন্ডিশন হয়। যেক্ষেত্রে কি হয় না, ওরা কিছু কেমিক্যাল রিলিজ করে যেটা আনসুটেবল ফর আদার স্পিসিস। ঠিক আছে? মানে এটাকে বলি আমরা অ্যালিলোপ্যাথি। অ্যালিলোপ্যাথি কি না, এক ধরনের কিছু প্ল্যান্ট, যে প্ল্যান্টস এমন কিছু কেমিক্যাল সিক্রেট করছে যেটা আনসুটেবল ফর আদার স্পিসিস, অন্য স্পিসিসের জন্য লেফট পরে যারা আছে তাদের জন্য সুটেবল নয় বা ওখানে কোনো স্পিসিস গ্রোই করছে না। তাহলে এই ধরনের কি বলবো, ইনহিবিশন মডেল। টলারেন্স মডেল কি বলছে, টলারেন্স মডেল কি করছে না, এ এমন ভাবে এ এমন ভাবে ইউটিলাইজেশন করছে, বি নাইদার ফ্যাসিলিটেট নর ইনহিবিট, ফ্যাসিলিটেটও করছে না আবার ইনহিবিটও করছে না লেস সাকসেশনাল স্পিসিস জন্য। মানে ও ফ্যাসিলিটেটও করছে না ওই জায়গায়, কে এমন ভাবে চেঞ্জ করে যাতে অন্য স্পিসিস এর জন্য সুটেবল করছে না আবার ক্ষতিও করছে না। তাহলে সেটা হবে টলারেন্স মডেল। হ্যাঁ, বোঝা গেল মডেল তিনটে? হ্যাঁ স্যার। ঠিক আছে, আজকে আর করাবো না ছেড়ে দেবো এখানে? এরপর আছে বায়োডাইভার্সিটি। বায়োডাইভার্সিটিটা আছে, বায়োডাইভার্সিটির মধ্যে শেষ করে শেষ করে হ্যাঁ শেষ করে দিলে। বায়োডাইভার্সিটি,
বায়োডাইভার্সিটির মধ্যে আমরা বায়োডাইভার্সিটি কনজারভেশন আর একটা আমরা করতে পারি বায়োডাইভার্সিটির একটা পার্ট আছে আর একটা হচ্ছে আমাদের ওই ইয়েগুলো ন্যাশনাল পার্ক একটা হচ্ছে কনজারভেশনের এক্স সিটু কনজারভেশন আর ইন সিটু কনজারভেশনের ওইখানটা কিন্তু ইম্পর্টেন্ট এক্স সিটু কনজারভেশন আর ইন সিটু কনজারভেশনটা করাতে হবে IUCN রেড লিস্ট ক্যাটাগরি এক্সটিং ভার্নালেবল ঠিক আছে এন্ডেঞ্জার্ড নিয়ারলি থ্রেটেড আর হচ্ছে বায়োডাইভার্সিটি হটস্পট কাকে বলে ঠিক আছে জৈব বৈচিত্র্যের হটস্পট ওটাও একটু কোশ্চেন পেপারে আসে ঠিক আছে নেক্সট দিনে আমরা ওটা বলে দেবো দিয়ে আমরা বাকিটা এটা হলে আমাদের ওই ইয়েটা শেষ হয়ে যাবে হ্যাঁ ইকোলজির পার্টটা শেষ হয়ে যাবে যেমন বায়োডাইভার্সিটিক্যালি ইন্ডেঞ্জার্ড বলছি স্পিসিস বলছি লটকা ভল্টরেটা একটু বলে দেওয়া যাবে? না 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 ওটা সিলেবাসে দেই তো বলে দেওয়া যাবে না এটা যার যার যেখানে ওটা আমি নেটের আগে জন্য পড়েছিলাম পুরো মাথা থেকে বেরিয়ে গেছে, নেটের জন্য তখন পড়েছিলাম পুরো ভুলে গেছি। ও তো লাগবে না এখানে এটা নেটের জন্য তো ভর্তি হয়নি আর এটা নেটেরও ব্যাচ হ্যাঁ নাই সেই ঠিক আছে নেটের জন্য নেটের ব্যাচে জয়েন করতে আচ্ছা হয়েছে এবারে এখানে আর কিছু তেমন কিছু নেই বায়োডাইভার্সিটি কিছু যেমন স্পিসিস ইভেননেস স্পিসিস রিচনেস ওই জায়গাটা একটু আলফা ডাইভার্সিটি বিটা ডাইভার্সিটি গামা ডাইভার্সিটি ওইখানটা আর হচ্ছে আমাদের ন্যাশনাল পার্ক স্যাংচুয়ারি আর বায়োস্ফিয়ার রিজার্ভ হ্যাঁ যে ইন সিটু কনজারভেশন এক্স সিটু কনজারভেশন আমরা ওটা একটুখানি করে নিয়ে আমি জাস্ট মুখে বলে দিচ্ছি ইনসিটু কনজারভেশন ওখানে খুব বেশি কিছু ডিটেলস নেই তবু আমি একটা নোটস এর মতো করে দেবো যে ইনসিটু কনজারভেশনে কি কি হয় এক্স সিটু কনজারভেশনে কি কি হয় যেমন ইনসিটু কনজারভেশন বলতে আমরা কি বুঝি না ন্যাচারাল হ্যাবিটেটে কনজারভেশন মানে কি সব ওকে ন্যাচারাল হ্যাবিটেট যেখানে যত কোনো প্রজাতির সংখ্যা কমে যাচ্ছে তার যেখানে ন্যাচারাল পরিবেশ সেই পরিবেশে যদি আমি কনজার্ভ করি রেখেই তাহলে প্রাকৃতিক সে পরিবেশের সংরক্ষণ করা। একদম ইনসিটু যেমন হচ্ছে আমাদের হ্যাঁ। স্যাংচুয়ারি ন্যাশনাল পার্ক বায়োস্ফিয়ার রিজার্ভ তিন ধরনের আছে আর এক্সিটু হচ্ছে যে ওর ন্যাচারাল হ্যাবিটেট ছাড়া যেমন কি জুলজিক্যাল পার্ক হতে পারে বোটানিক্যাল গার্ডেন হতে পারে ক্যাপটিভ ব্রিডিং হতে কোনো এরিয়া হতে পারে সিড ব্যাংক হতে পারে জিন ব্যাংক হতে পারে কায়াফ রিজার্ভেশন হতে পারে ঠিক আছে কায়াফ রিজার্ভেশন মানে কি খুব কম তাপমাত্রায় কোনো লিকুইড নাইট্রোজেনে যদি কোনো কিছুকে প্রিজার্ভ করা হয় সেটাও কিন্তু বা কোনো হয়তো সিড বা কোনো হ্যাঁ, প্রিজার্ভ কোনো করে বীজকে অল্প তাপমাত্রায় সংরক্ষণ করা হয়। হ্যাঁ মাইনাস মানে লিকুইড নাইট্রোজেনে মাইনাস 195 মানে 195 ডিগ্রি সেলসিয়াস মানে লিকুইড নাইট্রোজেন যেটা তাপমাত্রা হয় সেই তাপমাত্রায় ঠিক আছে এবং এইগুলো আমাদের একটু করতে হবে আর হচ্ছে ন্যাশনাল পার্কের কিছু জোন আছে স্পোর জোন বাফার জোন আর হচ্ছে ট্রানজিশনাল জোন ওটা একটু খেয়াল রাখতে হবে যে ট্রানজিশনাল জোনে কি কি হয় কোর জোনে কি কি হয় কি কি অ্যালাউ নেই কোর জোনে ঠিক আছে যেমন কোর জোন হচ্ছে কি সবচেয়ে ইনার মোস্ট এরিয়া হয় প্রোটেক্টেড হ্যাবিটেট হয় ঠিক আছে নো হিউম্যান অ্যাক্টিভিটিস অ্যালাউ কোর জোনে কোনোভাবেই হিউম্যান অ্যাক্টিভিটি অ্যালাউ করা হয় না ঠিক আছে কিন্তু যেটা বাফার জোনের আবার দুটো হয় বাফার 1 বাফার 1 জোনেও ট্যুরিজম কিছুটা হলেও অ্যালাউ হয় রিসার্চ ওয়ার্ক এডুকেশনাল ট্রিপ এগুলো সবই বাফার জোন পর্যন্ত অ্যালাউ থাকে তো বাফার 2 তে সোশ্যাল ফার্মিং করা যেতে পারে ফরেস্ট্রি করা যেতে পারে এবং ইভেন পিপলস কিছু কিছু লোকাল ট্রাইবাল ওখানেও থাকে বাফার 2 জোনে আমরা ওটা করাবো হ্যাঁ আর লাস্ট হচ্ছে একদম ট্রানজিশনাল লাস্টের দিকে যে জোন আছে সেখানে কি হয় ওখানে শুধু মানে একদম বাইরের দিকে সেটা লোকাল এরিয়া মানে কর্পোরেশন সেখানে লোক রিসোর্স ইউজও করতে পারে থাকতেও পারে ওটা কোনো মানে সেরকম কোনো বাধ্যবাধকতা বা ব্যারিয়ার কিছু থাকে না ঠিক আছে এই জোন গুলো একটুখানি করলেই